আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 19 এবং 20 নং পৃষ্ঠার যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন, তারপর দুটি সৃজনশীল প্রশ্ন এবং 5টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখব। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে এখানে লেখা আছে বহু নির্বাচনী প্রশ্ন, এগুলোর উত্তর দেখে আসি। তো দেখতে পাচ্ছ 1 নম্বরে লেখা আছে ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এর উত্তর হচ্ছে প্রোটিস্টা। 2 নম্বর পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা। এর উত্তর হচ্ছে 2 ও 3। এরপরে প্রশ্ন জায়ানের চাচা কোনটি পালন করে? এটির উত্তর হচ্ছে মৌমাছি। এরপরে প্রশ্ন জায়ানের দেখা গাছের ডালে প্রাণীটি? উত্তর হচ্ছে 3টি, অর্থাৎ আঙ্গুলে নখযুক্ত, গায়ে লোমযুক্ত, বাচ্চা প্রসব করে। এটি ঘ নম্বর উত্তর। এরপর রয়েছে 2টা সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন 1 এবং 2। এই 2টা সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে আসি। দেখতে পাচ্ছ 1 নম্বরে লেখা আছে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। একটি উদ্দীপক দেওয়া আছে, 3টা চিত্র, চিত্র এ, চিত্র বি এবং চিত্র সি। চিত্র এতে ব্যাঙ দেখা যাচ্ছে, বিতে একটি রুই মাছ, এরপর সি চিত্রে টিকটিকি। ক নম্বর প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? এর উত্তর হচ্ছে যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। এরপরে প্রশ্ন হচ্ছে শামুক কোন ধরনের প্রাণী, ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে শামুক অমেরুদণ্ডী প্রাণী। এর প্রধান কারণ হলো এদের দেহে মেরুদণ্ড নেই। এদের দেহ শক্ত হুলসে আবৃত থাকে এবং চলাচলের জন্য তার মাংসল পা ব্যবহার করে। শামুকের এই বৈশিষ্ট্যগুলো অমেরুদণ্ডী প্রাণী অনুরূপ, তাই শামুক অমেরুদণ্ডী প্রাণী। এরপরে প্রশ্ন সি কোন শ্রেণীভুক্ত প্রাণী, ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে চিত্র সি প্রাণীটি হলো টিকটিকি, যা সরীসৃপ শ্রেণীভুক্ত। এই শ্রেণী প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হলো এরা বুকে ভর দিয়ে চলে, আঙ্গুলের নখ থাকে, ডিম পাড়ে এবং ডিমে ফুটে বাচ্চা বের হয়। এরপর এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। উক্ত বৈশিষ্ট্যগুলো টিকটিকিতে বিদ্যমান থাকার কারণেই টিকটিকিকে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী বলা হয়। এরপরে প্রশ্ন এ ও বি মেরুদণ্ডী প্রাণী হলেও বৈচিত্র্যের ভিত্তিতে এরা ভিন্ন, তুলনামূলক বিশ্লেষণ করো। এর উত্তর হচ্ছে উদ্দীপকের চিত্র এ এর প্রাণীটি ব্যাঙ এবং চিত্র বি এর প্রাণীটি হলো মাছ। ব্যাঙ এবং মাছ উভয়ই মেরুদণ্ডী প্রাণী, তবে এই দুই মেরুদণ্ডী প্রাণী বৈচিত্র্যের ভিত্তিতে নিম্নলিখিতভাবে একে অপরের থেকে আলাদা। ব্যাঙ এরা উভচর শ্রেণীভুক্ত। এরা জীবনে কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। এদের ত্বকে লোম, আঁশ বা পালক কিছুই থাকে না। এদের 2 জোড়া পা থাকে এবং পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। এরপর মাছ এরা মৎস্য শ্রেণীভুক্ত। এরা পানিতে বাস করে। বেশিরভাগ মাছের গায়ে আঁশ থাকে। এদের পাখনা আছে যা সাঁতার কাটতে সাহায্য করে। উপরোক্ত তুলনামূলক আলোচনা থেকে বলা যায় ব্যাঙ ও মাছ মেরুদণ্ডী প্রাণী হওয়া সত্ত্বেও বাসস্থান, শ্বসন প্রক্রিয়া ও দেহের আবরণের ভিন্নতার কারণে এরা একে অপরের থেকে ভিন্ন। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। এখানেও আমরা 3টি চিত্র দেখতে পাচ্ছি। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? এর উত্তর হচ্ছে যেসব উদ্ভিদের ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। এরপরে প্রশ্ন মাশরুমকে কোন রাজ্যের স্থান দেওয়া হয়েছে, ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে মাশরুমকে ফানজাই বা ছত্রাক রাজ্যে স্থান দেওয়া হয়েছে, কারণ এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়, তবে মাশরুম বহুকোষী। এদের দেহে ক্লোরোফিল নেই, তাই এরা খাদ্য তৈরি করতে পারে না। ফলে এরা পরভোজী। উক্ত বৈশিষ্ট্যগুলির সাথে ফানজাই বা ছত্রাক রাজ্যের বৈশিষ্ট্যের মিল রয়েছে, এ কারণে মাশরুমকে ফানজাই রাজ্যে স্থান দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন সি কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে
উদ্দীপকের চিত্র সি হলো বটগাছ। এটি সপুষ্পক উদ্ভিদ, কারণ এ গাছে ফুল তৈরি হয় এবং ফুল থেকে ফল ও বীজের সৃষ্টি হয়। এ বীজের মাধ্যমে এদের বংশবৃদ্ধি ঘটে, তাই ফুল উৎপাদন ও বীজ সৃষ্টির কারণেই বটগাছ সপুষ্পক উদ্ভিদের অন্তর্ভুক্ত। এটা কিন্তু অনেক ছোট্ট একটা উত্তর দেওয়া হয়েছে, এটা কিন্তু গাইড থেকে নেওয়া হয়েছে, গাইডে এরকম ছোট্ট আনসার দিয়েছে। এরপরে প্রশ্ন, এ ও বি উভয়ই সমান উন্নত কিনা? যুক্তিসহ বিশ্লেষণ করো। এর উত্তর হচ্ছে উদ্দীপকের চিত্র এ ফান বর্গীয় উদ্ভিদ এবং চিত্র বি নারিকেল গাছ তার সপুষ্পক উদ্ভিদ। এ ও বি অর্থাৎ ফান বর্গীয় ও সপুষ্পক উদ্ভিদ উভয়ই সমান উন্নত নয়। উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস অনুযায়ী চিত্র বি এর উদ্ভিদটি অধিক উন্নত। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো। চিত্র বি এর নারিকেল গাছ হলো সপুষ্পক উদ্ভিদ। এ গাছে ফুল উৎপন্ন হয়। এই ফুল থেকেই পরাগায়ন প্রক্রিয়ার ফল ও বীজ তৈরি হয়, যার মাধ্যমে উদ্ভিদ সফলভাবে বংশবৃদ্ধি করে। এই গাছের দেহ সপুষ্পক, সুস্পষ্টভাবে মূল ও পাতায় বিভক্ত। অন্যদিকে চিত্র এ হলো ফানবর্গীয় উদ্ভিদ। এটি অপুষ্পক উদ্ভিদের একটি অংশ। এদের দেহে ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় না। বীজের পরিবর্তে এরা স্পোর বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে, অর্থাৎ এদের বংশবিস্তার প্রক্রিয়াটি সপুষ্পক উদ্ভিদের তুলনায় কম উন্নত। ফুল ও বীজ উৎপাদনের মতো উন্নত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকার কারণে চিত্র এ এর নারিকেল গাছটি চিত্র বি এর ফানবর্গীয় উদ্ভিদের তুলনায় অধিক উন্নত। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নে আমরা চলে যাই। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর এখানে প্রত্যেকটা দেওয়া আছে, আমি বলছি, তোমরা দেখে নিও। 1 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না? ব্যাখ্যা করে। উত্তর হচ্ছে নগ্নিবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না। এদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে। এই কারণে এদেরকে নগ্নিবীজী উদ্ভিদ বলা হয়, যেমন সাইকাস, পাইনাস ইত্যাদি। এরপরে প্রশ্ন, সুপারি একটি আবৃতবীজী উদ্ভিদ, ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে সুপারি গাছে ফুল হয়। এই ফুলে গর্ভাশয় থাকায় ফল উৎপন্ন হয়। এই ফলের ভেতরে বীজ আবৃত অবস্থায় থাকে। যেহেতু আবৃতবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য ফলের ভেতরের বীজ আবৃত থাকে, যা সুপারি উদ্ভিদের বীজের ক্ষেত্রে দেখা যায়। এ কারণে সুপারি একটি আবৃতবীজী উদ্ভিদ। এরপরে প্রশ্ন, অ্যামিবা কোন রাজ্যের জীব? ব্যাখ্যা করে। এর উত্তর হচ্ছে অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের জীব, কারণ প্রোটিস্টা রাজ্যের জীবদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এরা একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। উক্ত বৈশিষ্ট্যগুলো অ্যামিবার মধ্যে দেখা যায় বলে অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীব। এরপরে প্রশ্ন, মস উদ্ভিদে কোন অঙ্গটি মূলের কাজ করে? ব্যাখ্যা করে। এর উত্তর হচ্ছে মস উদ্ভিদে রাইজোয়েড নামক সূত্রাকার অঙ্গটি মূলের কাজ করে। এদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়, কিন্তু এদের মূল নেই। ফুলের পরিবর্তে রাইজোয়েড নামক সূত্রাকার অঙ্গ থাকে। সাধারণত এরা পুরানো বেজা দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে জন্মায়, যেমন ব্রায়াম। এরপরে প্রশ্ন, জীব কিভাবে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে? ব্যাখ্যা করে। এর উত্তর হচ্ছে জীবের একটি প্রধান বৈশিষ্ট্য হলো পরিবেশের প্রতি প্রতিক্রিয়া দেখানো। এক্ষেত্রে জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে, যেমন অন্ধকার পরিবেশে জন্মানো উদ্ভিদ আলো পাওয়ার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায়। আবার আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদ্গ্রীব হই। এভাবে এই পরিবেশের যে কোনো ধরনের পরিবর্তনের প্রতি জীব প্রতিক্রিয়া প্রদর্শন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। আর কোন কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।